হিট অ্যালার্ট বাড়লো আরও ৭২ ঘন্টা। আগামী ৫ দিন নেই বৃষ্টির সম্ভাবনা, জানালো আবহাওয়া অফিস। রোববার থেকে খুলছে শিক্ষা প্রতিষ্ঠান, বন্ধ থাকবে অ্যাসেম্বলি। দফায় দফায় হিট অ্যালার্টের মধ্যে রোববার থেকে খুলছে স্কুল কলেজ। ক্ষতি পুষিয়ে নিতে শনিবার সরকারি বন্ধের দিনও চলবে ক্লাস, এমন নির্দেশনা দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর মাউসি। এমন সিদ্ধান্তে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন অভিভাবকরা। দেশের বেশিরভাগ জেলায় বইছে মাঝারি থেকে তীব্র দাবদাহ। চলতি সপ্তাহের শুরুতে স্কুল কলেজ খোলার কথা থাকলেও পরিস্থিতি বিবেচনায় তা পেছানো হয়। কিন্তু তাপপ্রবাহ পরিস্থিতির কোনো উন্নতি না হলেও এলো রোববার থেকে স্কুল কলেজ খোলার নির্দেশনা। বৃহস্পতিবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর থেকে দেয়া প্রজ্ঞাপনে জানানো হয় ২৮ এপ্রিল থেকে খোলা থাকবে শিক্ষা প্রতিষ্ঠান। তবে শ্রেণীকক্ষের বাইরের কার্যক্রম থেকে বিরত রাখা হবে শিক্ষার্থীদের, দাঁড় করানো যাবে না অ্যাসেম্বলিতে। সপ্তাহব্যাপী স্কুল কলেজ বন্ধ থাকায় শিক্ষার্থীদের যে ক্ষতি হয়েছে তা পুষিয়ে নিতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ৪ মে থেকে শনিবার সরকারি বন্ধের দিনও চালু থাকবে শিক্ষা কার্যক্রম। গরমের দাপট না কমলেও স্কুল কলেজ খুলতে যাওয়ার সিদ্ধান্তে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন উদ্বিগ্ন অভিভাবকরা। গরমে আসলে ওইভাবে বাসায় থাকাটাই অনেক কষ্ট হয়ে যাচ্ছে, স্কুলে যে ওইভাবে ওরা পারবে না। গরমের মধ্যে আসলে স্কুলে যে পড়াটা অনেক ঝামেলা, স্কুলে কারেন্ট থাকে না অনেক সময়। আরো কিছুদিন মনে হয় তাপমাত্রা সহনীয় হওয়ার পরে খুললে ভালো হয়। আবহাওয়া যতদিন পর্যন্ত আসলে একটা শিথিলতা না আসে, এই মুহূর্তে ঘোষণা ঠিক হবে না, যেহেতু দিন দিন তাপমাত্রা বাড়াই চলতেছে। আমার মায়ে বাসায় থেকে প্রচন্ড মাথা ব্যথায় বমি করছে আজকে। তো এর মধ্যে যদি বাচ্চারা স্কুলে ক্লাস করে তাতে অবস্থা আরো খারাপ হয়ে যাবে। এর আগে তীব্র তাপদাহের কারণে ২৭ এপ্রিল পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশনা দিয়েছিল মাউসি। কামরুজ্জামান মামুন, সময় সংবাদ, ঢাকা। এদিকে দেশ জুড়ে চলা তাপপ্রবাহের খুব একটা হেরফের না হওয়ায় অস্বস্তি কমেনি মানুষের। গরমে কর্মক্ষমতা হ্রাসের পাশাপাশি কমেছে আয় রোজগারও। আবহাওয়া অফিস বলছে আগামী ৫ দিন বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। রাশেদ বাপির রিপোর্ট। একেই বুঝি বলে বিনা মেঘে বৃষ্টিপাত। কংক্রিটের শহরে খরতাপে পোড়া মানুষটির জন্য যা ধরা দিয়েছে ঠিক যেন আশীর্বাদ রূপে। তাই তো ক্ষণিকের জন্য হলেও সিটি কর্পোরেশনের গাড়ির নিচে নিজেকে একটু ভিজিয়ে নেয়া, অতৃপ্ত হৃদয়ে প্রশান্তির ছটা। সকাল না হতেই রাজধানী জুড়ে শুরু হয় রোদের খরতাপ। বেলা বেড়ে দুপুরের দিকে যা ধারণ করে এক খণ্ড অগ্নিগুলোকে। বিকেলের দিকে রোদ নেমে গেলেও রয়ে যায় ঝাঁঝালো আগুনের তাপ। থাকে সন্ধ্যা, এমনকি গভীর রাত অবধি। এতটাই অস্বাভাবিক গরমের মাত্রা যে অফিস থেকে বের হয়ে পুরো শার্ট ভিজে যাচ্ছে। রাতেও ঘুমাতে পারি না, ফ্লোরে তোষক কি, আমি ফ্লোরে শুয়ে যাই। ধারে জুড়ে দেখা মেলে বাতাসের অস্তিত্বের। একটু গরম কম, বাতাস আছে, একটু শান্তি হইতেছে। একটা খেপ মারলে আর একটা খেপ মারতে পারতেছি না, আর মনে করি অনেক পিপাসা। অত্যন্ত শরীর ঘামতাছে, আমাদের খুব আসলে কষ্ট হইতেছে। দূর আকাশের মেঘ প্রকৃতিতে বাতাস এনে দিলেও সেই অর্থে কমেনি আর্দ্রতা, আর তাই অল্পতেই ঘেমে নেয় অস্থির মানুষ। অনেকেই বিশ্রামের জন্য ছোটেন গাছের নিচে। গরমের সব জায়গায় গরম, ঠান্ডা জায়গায় পাইলে একটু স্থান হলে একটু জিরাই রেস্ট লই। বিদ্যমান তাপমাত্রা সামনের দিনেও অব্যাহত থাকবে জানিয়ে আবহাওয়া অফিস বলছে পরিস্থিতি স্বাভাবিক হতে বিক্ষিপ্ত বৃষ্টিপাত যথেষ্ট নয়, প্রয়োজন বিস্তীর্ণ এলাকা জুড়ে বৃষ্টির দেখা। 1 থেকে 2 দিন স্বস্তি হতে পারে যদি এরকম স্কোয়ার লাইন থেকে বড় মানের একটা বৃষ্টি হয়। তা আগামী 5 দিনে যদি আমি বলি সেরকম সম্ভাবনাটা খুবই কম। আগামী মে মাসে বৃষ্টিপাত বাড়লে দাবদাহ অবস্থার কিছুটা পরিবর্তন হতে পারে বলে ধারণা সংশ্লিষ্ট দপ্তরের। দেশজুড়ে চলমান দাবদাহে শুধু মানুষই নয়, বিপর্যস্ত সকল প্রাণ প্রকৃতি। গা জ্বলা গরম থেকে এখন শুধুই গা জুড়ানো বৃষ্টির অপেক্ষা। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। খাল দখল আর সবুজ নিধনে কংক্রিটে ঠাসা এখন ঢাকা। গত 3 দশকে রাজধানীর প্রায় 85% এলাকা গিলে খেয়েছে কংক্রিট। এজন্য বিভিন্ন প্রকল্প সংশ্লিষ্ট স্থপতি আর পরামর্শকদের ওপর দায় চাপালেন দক্ষিণের মেয়র। যদিও মেয়রকে এক হাত নিলেন স্থপতিরাও। রাশেদ লিমনের রিপোর্ট।
রাজধানীর মিরপুরের আনসার ক্যাম্প এলাকা। বছর তিনেক আগেও এখানে ছিল জলাধার, আবাসন সহ বেশ কয়েকটি প্রকল্পের বদৌলতে এখানে এখন কনক্রিটের জঞ্জাল। জলাধারগুলো বন্ধ করে সরকারি বিভিন্ন কোয়ার্টার, বিভিন্ন ভবন নির্মাণ করছে। চোখের সামনে এমন উদাহরণ তো নতুন নয়। একটু সামনেই সড়ক সংস্কারে উজাড় হয়েছে মিরপুর রোডের মিডিয়ানের সবুজ। ধানমন্ডির 7 মসজিদ সড়কেরও একই হাল। এদিকে গাবতলী জলাধার ভরাট করে অট্টালিকার পরিকল্পনা একটি সরকারি সংস্থার। এমনকি হাতির ঝিলের জল আর পান্থকুঞ্জের সবুজে হাত পড়েছে নানা প্রকল্পের। ঢাকা প্ল্যানার্স ইনস্টিটিউট বিআইপি এর তথ্য বলছে 1999 সালে ঢাকার কনক্রিটের আচ্ছাদিত এলাকা ছিল 64.99 ভাগ। বর্তমানে যা প্রায় 85 ভাগ। অর্থাৎ ইট পাথর যেন ধীরে ধীরে গিলে খাচ্ছে সবুজ আর জল। এমনিতেই তো নাই প্রয়োজনীয় তুলনায় 3 ভাগের 1 ভাগও নেই, সেটাকে আমরা বেমালুম ধ্বংস করছি। এটা হচ্ছে ধ্বংসাত্মক প্রবণতা। গত কয়েক বছরে এই নগরে দাবদাহের চিত্র বলে দিচ্ছে দীর্ঘদিনের ভুলের খেসারত কতটা নির্মম হতে পারে। উন্নয়নের নামে একের পর এক প্রকল্প হলেও তা কতটা পরিবেশ বান্ধব এ নিয়ে প্রশ্ন তুলেছেন খোদ নগর পিতা। বিশেষজ্ঞ যারা তাদের পরামর্শক হয়, সেই ক্ষেত্রে কিন্তু তারা দায়িত্বশীল ভূমিকা পালনে ব্যর্থ। আমরা এখন পর্যন্ত মেয়রদের কাছ থেকে প্রতিশ্রুতি পেয়েছি খাল উদ্ধারের, কিন্তু এখন পর্যন্ত কোনো বাস্তবমূলক প্রকল্প দেখি নাই। সংখ্যা দিয়ে লক্ষ লক্ষ গাছ কাটার প্রতিশ্রুতি ছাড়া। তারা বলে একসময় সবুজায়ন হতে হবে, আবার প্রকল্প যখন সাজায় তখন কিন্তু গাছ কেটেই সাজায়। একটি সমন্বিত উন্নয়ন নিশ্চিতের চেষ্টা করা হচ্ছে, সেগুলোকে বক্র দৃষ্টিতে বিভিন্ন রকম মন্তব্যের মধ্যে দিয়ে তার দায় মোচনের কোনো সুযোগ নাই। প্রশ্নটা তাই অপরিকল্পিত উন্নয়নে। যদিও প্রাণ প্রকৃতিকে প্রাধান্য দিয়েই উন্নয়নের পরিকল্পনার পক্ষে কথা বলছেন উভয় পক্ষ। উন্নয়নের পায়ের তলায় পৃষ্ঠ এখন সবুজ, তাই তো স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগে এই নগরের ভাগ্যটা বদলাবে কে? রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। এক পশলা বৃষ্টির জন্য সারা দেশে আদায় হলো ইস্তিসকার নামাজ। অশ্রুসিক্ত নয়নে রহমতের বৃষ্টি প্রার্থনা করেন হাজার হাজার মুসল্লি। সূর্যের নিচে আমরা তোমার দরবারে হাজির হয়েছি। কাঠফাটা রোদে যেন টিকে থাকা দায়। তাপমাত্রার ঊর্ধ্বমুখী পারদে ধৈর্যহারা হবার উপক্রম প্রাণীকুলের। এ অবস্থায় বৃষ্টির অপেক্ষায় চাতকের মতো আকাশ পানে চেয়ে সবাই। সুন্নত মাথায় রেখে ইস্তিসকার নামাজের মাধ্যমে সেই চাওয়াকেই আল্লাহর কাছে পৌঁছাতে চান মুসল্লিরা। খরতাপ উপেক্ষা করে খোলা ময়দানে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ঝিনাইদহ, বগুড়া সহ দেশের বেশ কয়েকটি জেলায় আজও ইস্তিসকার নামাজ আদায় হয়। নামাজ শেষে কান্নাজড়িত কণ্ঠে রাব্বুল আলামিনের কাছে দুহাত তুলে রহমতের বৃষ্টি প্রার্থনা করেন হাজার হাজার মুসল্লি। এ সময় গুনাহ মাপ চেয়ে দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়। আল্লাহর কাছে ফরিয়াদ করলেন যে আল্লাহ, তুমি আমাদের এই দেশে বৃষ্টি দাও, ফসল ফলাও, আমাদেরকে বাঁচাও। আল্লাহ ফরিয়াদ করার কোনো উপায় নাই। আল্লাহ বলতে বন্দা, তুমি আমাকে ডাকো, আমি তোমাকে সাড়া দেব। সে আশা নিয়ে আমরা তোমার দূর হাত বাড়াই দিচ্ছি আল্লাহ। এদিকে রাজধানীর লালবাগের হাজী আবুল আলীম মাঠে, জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ প্লাজায় এবং পান্থপথের স্টাফ কোয়ার্টার কলোনির মসজিদ প্রাঙ্গণেও অনাবৃষ্টি এবং গরম থেকে মুক্তির জন্য মহান আল্লাহর রহমত কামনা করে নামাজ ও মোনাজাত করা হয়। উলামায়ে কেরাম যেভাবে তারা করতেছেন, আমরা অবিশ্বাসের কিছুই না। আল্লাহর কাছে দোয়া চাইতে হবে, আল্লাহ তুমি শান্তি দাও। ইস্তিসকার নামাজ শেষে কয়েকটি এলাকায় মুসল্লিদের মাঝে বিতরণ করা হয় শরবত। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। উপজেলা নির্বাচন ব্যর্থ হলে 7 জানুয়ারি নির্বাচনের মাধ্যমে দেশে যে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে তা ক্ষুণ্ণ হবে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার। বলেন, এবার উপজেলা নির্বাচনে ইউনিয়ন পর্যায়ে মোতায়েন করা হবে নির্বাহী ম্যাজিস্ট্রেট। প্রতিটি উপজেলায় থাকবে 2 থেকে 4 প্লাটুন বিজিবি। উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে নির্বাচন কমিশন। এবার 4 ধাপে অনুষ্ঠিত হতে যাচ্ছে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন। প্রথম ধাপের ভোট হবে 8 মে। উপস্থিত আছেন
নির্বাচন সুষ্ঠু করতে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে দফায় দফায় বৈঠক করছে ইসি। বৃহস্পতিবার নির্বাচন ভবনে মাঠ প্রশাসনের সঙ্গে আইনশৃঙ্খলা বিষয়ক সভার আয়োজন করে নির্বাচন কমিশন। প্রধান নির্বাচন কমিশনারের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন মাঠ প্রশাসনের কর্মকর্তা সহ ইসি সচিব ও কমিশনাররা। এবার উপজেলা নির্বাচনে ইউনিয়ন পর্যায়ে মোতায়েন করা হবে নির্বাহী ম্যাজিস্ট্রেট। প্রতিটি উপজেলায় থাকবে 2 থেকে 4 প্লাটুন বিজিবি। সার্বিক বিষয় আদি ছিল যে সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে মাঠ প্রশাসনে কর্মরত উপজেলা প্রশাসন, জেলা প্রশাসন, পুলিশ বাহিনী, আনসার বাহিনী, বিজিবি সহ নির্বাচন কমিশনের সাথে যাতে একটি সমন্বয় হয় এবং সমন্বয়ের মাধ্যমে কোথাও যদি কোনো ঘাটতি থাকে সেটাকে যাতে পরিপূর্ণ করে একটি সুষ্ঠু সুন্দর নির্বাচন উপহার দেওয়া যায়। সভায় প্রধান নির্বাচন কমিশনার বলেন, এবার উপজেলা নির্বাচন ব্যর্থ হলে 7 জানুয়ারির নির্বাচনের মাধ্যমে দেশে যে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে তা ক্ষুণ্ণ হবে। যদি এই ক্ষেত্রে আমরা ব্যর্থ হই তাহলে আমাদের যে গণতন্ত্রের যে অপযাত্রা, যেটা দৃষ্টান্ত আপনারা প্রতিষ্ঠিত করেছেন সাধারণ নির্বাচনে, সেটাও ক্ষুণ্ণ হয়ে যেতে পারে। উপজেলা নির্বাচনের প্রথম ধাপের ভোটে প্রতিদ্বন্দ্বী না থাকায় জয় নিশ্চিত হয়েছে 25 জনের। ফারজানা আক্তার, সময় সংবাদ, ঢাকা। সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজির আহমেদ ও তার পরিবারের সম্পদের খোঁজে দুদক। এরই মধ্যে তথ্য চেয়ে বিএফআইইউ সহ 8টি প্রতিষ্ঠানে চিঠি দিয়েছে সংস্থাটি। দুদক কমিশনার জহুরুল হক জানান, অনুসন্ধানের প্রয়োজনে জিজ্ঞাসাবাদ করা হবে। সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজির আহমেদ ও তার পরিবারের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগের অনুসন্ধান শুরু হয় গত সোমবার। বৃহস্পতিবার জানা যায়, বেনজির ও তার পরিবারের সম্পদের তথ্য চেয়ে আর্থিক গোয়েন্দা সংস্থা বিএফআইইউ, জয়েন্ট স্টক এক্সচেঞ্জ, সাব রেজিস্ট্রি অফিস সহ 8টি প্রতিষ্ঠানের কাছে তথ্য চেয়েছে সংস্থাটি। মে মাসের প্রথম সপ্তাহের মধ্যে তথ্য দিতে বলা হয়েছে সংস্থাগুলোকে। দুদক কমিশনার জহুরুল হক জানান, তথ্য হাতে পেলে পর্যালোচনা করে নেওয়া হবে পরবর্তী পদক্ষেপ। বিভিন্ন তথ্য পাইয়ে পর্যালোচনা করে তারপরে যা অবস্থা হয়, যদি তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণ হয় তাহলে তারা মামলা করার প্রস্তাব করবে, তারপরে না হলে পরে তারা ফাইনাল রিপোর্ট দিবে। আর যদি মামলা প্রস্তাব করে কমিশন যদি অ্যাকসেপ্ট করে তাহলে শুরু হবে। তিনি জানান, অনুসন্ধানের স্বার্থে জিজ্ঞাসাবাদ করা হবে সাবেক আইজিপি বেনজির আহমেদকে। যার বিরুদ্ধে অভিযোগ তাকে জিজ্ঞাসা না করে তার বিরুদ্ধে কেন অ্যাকশন নেওয়া হবে? যার বিরুদ্ধে অভিযোগ আসবে তার বিরুদ্ধে তাকে জিজ্ঞাসাবাদ করে তথ্যপত্র নিয়ে তার কি বক্তব্য তাও তো আমাদের আইনজীবীরা শুনবে। বেনজির আহমেদের ঘরে আলাদিনের চেরাগ শিরোনামে গত 31শে মার্চ অনুসন্ধানী রিপোর্ট প্রকাশ করে একটি গণমাধ্যম। 2 এপ্রিল প্রকাশিত হয় আরেকটি রিপোর্ট। দুটি রিপোর্টে আসা অভিযোগের সত্যতা যাচাইয়ে গত 18 এপ্রিল অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় দুর্নীতি দমন কমিশন। আফজার হোসেন, সময় সংবাদ, ঢাকা। বাজারে হঠাৎ কমে গেছে 1 ও 2 লিটারের বোতলজাত সয়াবিন তেলের দাম। কেন কমে গেল? ব্যবসায়ীদের দাবি, মিল মালিকদের 10 টাকার প্রস্তাবে সরকার বাড়িয়েছে মাত্র 4 টাকা। সেই ক্ষোভ থেকেই সরবরাহ সংকট। সয়াবিন তেলের লিটারে 10 টাকা দাম বাড়ানোর দাবি ছিল ব্যবসায়ীদের। বাণিজ্য মন্ত্রণালয় 4 টাকা বাড়িয়ে প্রজ্ঞাপন দেয় গেল 18 এপ্রিল। সপ্তাহ পার হলেও এখনও নতুন দামে বিক্রি করছেন না ব্যবসায়ীরা, বরং পুরনো মজুদ শেষ না হওয়ার অজুহাত তাদের। শুধু তাই নয়, বাজার পরিস্থিতি বলছে 1 ও 2 লিটারের তেলের সরবরাহ অনেকটাই কমে গেছে এই কদিনে, যা বাড়িয়ে দিচ্ছে আগেই বাজারে আসা সয়াবিন তেলের দাম। 63 টাকা যেটা ছিল সেটা তারা দামের বাড়ার কথা শুনেই বাড়াইতেছে। আমাদের কিনতেই হবে, দাম যাই হোক, না কিনে তো উপায় নেই। হঠাৎ কেন সরবরাহ সংকটের দিকে যাচ্ছে ছোট বোতলের ভোজ্য তেল? এমন প্রশ্নে খুচরা বিক্রেতাদের উত্তর, ডিলাররা সরবরাহ করছেন না চাহিদা মতো। চাহিদা অনুযায়ী তেল দিচ্ছে না, 1 লিটার 2 লিটার তেলের সরবরাহ খারাপ। ডিলাররা আবার দায়িত্ব এড়ান মিলারদের কাঁধে দায় চাপিয়ে। অনেকে ডিউ করে নাই, নতুন করে ডিউ করে নাই, আর এই জন্য ওইসব ডিলাররা মাল পাচ্ছে না। আর আমরা তো অনেক সবসময় ডিউ করতে হয় আমাদের। যদিও ক্যাব বলছে বোতলজাত তেলের গায়ে লিটার প্রতি 10 টাকা বৃদ্ধির লেবেল অনেক আগেই ছাপিয়েছেন মিল মালিকরা। সরকার 4 টাকা যখন বৃদ্ধি করে তাদের সকল ফন্দি আটকে যায়, যার কারণে এখন নতুন দরের তেলের সরবরাহ কমিয়েছেন তারা। তারা বিভিন্ন ফন্দি বিক্রি করতে চেষ্টা করেন এবং তারই পরিপ্রেক্ষিতে তারা ইতিপূর্বে যেরকম করে থাকেন, দাম বাড়ানোর আগে তারা সরবরাহটা বন্ধ করে দেন। এই অবস্থায় বাজারে আসা ভোক্তাদের দাবি, কেউ বাজারকে ইচ্ছে মতো নিয়ন্ত্রণ করতে না পারে সেদিকে বাড়াতে হবে সরকারের নজরদারি। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। টানা লোডশেডিংয়ে বিপাকে পড়েছে দেশের তৈরি পোশাক খাত। বিদ্যুৎ
বিদ্যুতের বিকল্প হিসেবে জেনারেটর চালিয়ে কারখানা চালু রাখতে কিনতে হচ্ছে কোটি কোটি টাকার ডিজেল। আবার ভোল্টেজের ওঠানামায় নষ্ট হচ্ছে মূল্যবান যন্ত্রপাতি। শাখাও টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ৮ ঘন্টাকে ধরা হয় দেশের গার্মেন্টস সেক্টরের ওয়ার্কিং আওয়ার হিসেবে। এর মাঝে সন্ধ্যা ৬টা কিংবা রাত ৮টা পর্যন্ত কোনো প্রতিষ্ঠানে ওভারটাইম হিসেবে শ্রমিকেরা কাজ করছেন। কিন্তু এই মূল ওয়ার্কিং আওয়ারের অর্ধেকের বেশি সময় কারখানায় বিদ্যুৎ না থাকায় উৎপাদন অর্ধেকে নেমে গেছে বলে অভিযোগ গার্মেন্টস ব্যবসায়ীদের। তার সাথে যুক্ত হচ্ছে বিদ্যুৎ না থাকায় আরও বেশ কিছু জটিলতা, বিশেষ করে বিদ্যুতের ভোল্টেজ ওঠানামায় নষ্ট হয়ে যাচ্ছে মূল্যবান যন্ত্রপাতি। বিদ্যুৎ আসা যাওয়ার কারণে সর্বপ্রথম আমাদের সবচেয়ে বেশি ক্ষতি হচ্ছে আমাদের যে অটোমেশনগুলো যেগুলো করা আছে, আমাদের মেশিনারি পার্টসগুলো কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। কারণ এগুলো সবগুলো কম্পিউটারাইজ মেশিন, কিছুতে আপনার এই বিদ্যুৎ আসা যাওয়ার কারণে কিন্তু এই পার্টসগুলো ঘন ঘন নষ্ট হয়। গার্মেন্টস ব্যবসায়ীদের দাবি, বিদ্যুৎ সংকটে ছোট কারখানাগুলোতে প্রতিদিন ২২ থেকে ৩০ হাজার টাকার এবং বড় কারখানাগুলোকে ৫০ থেকে ৭০ হাজার টাকার ডিজেল কিনতে হচ্ছে। দেশের প্রায় ৪,৫০০ গার্মেন্টস কারখানায় এই খাতে প্রতিদিন বাড়তি খরচ হচ্ছে ১৫ থেকে ২০ কোটি টাকা। যুদ্ধসহ বৈশ্বিক সংকটের মুখে অস্থির সময় পার করছে দেশের তৈরি পোশাক খাত। এর মাঝে নতুন সংকট দেখা দিয়েছে বিদ্যুতের টানা লোডশেডিং, আর এর ফলে চতুর্মুখী সংকটের পড়তে হচ্ছে দেশের গার্মেন্টস শিল্পকে। আর এই সংকট থেকে উত্তরণের জন্য নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের কোনো বিকল্প দেখছেন না বিজিএমইএ নেতারা। চট্টগ্রামের নাসিরাবাদ শিল্পাঞ্চল থেকে কমল দে, সময় সংবাদ। জুলাইয়ে বাণিজ্যিক উৎপাদনে আসছে মাতারবাড়ি কয়লা ভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট। তখন থেকে পুরো ১২০০ মেগাওয়াট বিদ্যুৎই জাতীয় গ্রিডে সরবরাহ করতে সক্ষম হবে কেন্দ্রটি। তবে বর্তমান বাস্তবতায় অন্যান্য কেন্দ্রের মতো মাতারবাড়ির বেলায়ও বড় চ্যালেঞ্জ কয়লা আমদানিতে অর্থের যোগান স্বাভাবিক রাখা। প্রকল্প এলাকা ঘুরে এসে ওমর ফারুকের ছবিতে ফারুক ভূঁইয়া রবিনের রিপোর্ট। শতভাগ সরকারি মালিকানায় উৎপাদনে থাকা দেশের সবচেয়ে বড় বিদ্যুৎ কেন্দ্র মাতারবাড়ি। কক্সবাজারে সুনীল সাগর পাড়ে ১২০০ মেগাওয়াট ক্ষমতার কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রটির প্রথম ইউনিট গত ডিসেম্বর থেকে বাণিজ্যিক উৎপাদনে। একই সময় থেকে পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ দিয়ে আসছে কেন্দ্রটির দ্বিতীয় ইউনিটও। প্রকল্প এলাকায় সরেজমিনে দেখা গেল এখন পর্যন্ত ভৌত অবকাঠামোগত অগ্রগতি ৮৬%। পরীক্ষামূলক ধাপ পেরিয়ে আগামী জুলাই থেকে বাণিজ্যিক উৎপাদনে আসার কথা কেন্দ্রটির দ্বিতীয় ইউনিট। বিদ্যুৎ কেন্দ্রটির বিশাল আকারের সাইলোতে রাখা যাবে উভয় ইউনিটের জন্য ৬০ দিনের সমান কয়লা। তবে অন্যান্য কেন্দ্রের মতো মাতারবাড়িকেও ভাবনায় ফেলছে জ্বালানি আমদানি স্বাভাবিক রাখতে অর্থ যোগানের বিষয়টি। গত ৪ মাস ধরে বিদ্যুৎ কেন্দ্রটি বাণিজ্যিক উৎপাদনে থাকলেও পিডিবির কাছ থেকে কোনো বিল না পাওয়া যার বড় উদাহরণ। এ যাবৎ আমরা প্রায় ৭০০ কোটি টাকার বিদ্যুৎ বিক্রি করছি এবং এই বিদ্যুৎ বিল এখনও আমরা পাই নাই। পাইলে হয়তো ভবিষ্যতে আমরা এটা দিয়ে আবার নতুন করে কয়লা আনতে পারবো। অর্থায়ন জটিলতা অনিশ্চয়তায় ফেলছে মাতারবাড়ির দ্বিতীয় বিদ্যুৎ প্রকল্পকেও। একই অবকাঠামো ব্যবহারের মাধ্যমে সাশ্রয়ী মূল্যে বিদ্যুৎ পেতে সরকারের পরিকল্পনায় ছিল একই জায়গায় বড় আকারের আরও একটি বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ। মূলত সে লক্ষ্যে বিদ্যমান প্রকল্পের আওতায় অধিগ্রহণ করা হয় ১৬০৮ একর জমি। তবে কয়লাভিত্তিক নতুন প্রকল্পের অর্থায়নে জাপান অনীহা প্রকাশ করায় এখন নামতে হচ্ছে অর্থের নতুন উৎস সন্ধানে। জায়গা যেহেতু টাকা দিবে না, এই জন্য আর ওই সেকেন্ড পেজে এখন অগ্রগতি নাই। অন্য কোনো ডোনার এজেন্সি পাইলে আমরা তখন ওই সেকেন্ড পেজে কাজ শুরু করব। এছাড়া সঞ্চালন অবকাঠামোর সীমাবদ্ধতার প্রভাবও পড়ছে বৃহৎ এই বিদ্যুৎ কেন্দ্রটিতে। বিদ্যুৎ খাতের নীতি নির্ধারকদের প্রত্যাশা, মাতারবাড়ির দ্বিতীয় ইউনিটের পুরোদমে উৎপাদন নির্ভরতা যোগাবে বিদ্যুৎ পরিস্থিতি উন্নতি করার লক্ষ্য পূরণে। কিন্তু সাম্প্রতিক কিছু নজির জাগাচ্ছে নানা সংশয়। আমদানি নির্ভর কয়লাভিত্তিক এই বিদ্যুৎ কেন্দ্রে মিলবে তো পর্যাপ্ত জ্বালানি, কাটবে তো সঞ্চালন সীমাবদ্ধতা, সামনে আসছে এমন সব নানা প্রশ্ন। ফারুক ভূঁইয়া রবিন, সময় সংবাদ, মাতারবাড়ি কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র, কক্সবাজার। প্রত্যেক বাড়িতে পয় নিষ্কাশন শোধনাগার বাধ্যতামূলক করতে হবে বলে মনে করেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী আম ওবায়দুল মোকতাদির চৌধুরী এমপি। বৃহস্পতিবার রাজধানীতে পানি ও বর্জ্য পানি শোধনকারী জাপানি কোম্পানি ডাইকি এক্সিস বাংলাদেশে তাদের পয় শোধনাগার নির্মাণের আনুষ্ঠানিক যাত্রা শুরু করে।
অনুষ্ঠানে ঢাকা উত্তর সিটির মেয়র বলেন, পানি পরিশোধন করতে সরকারের পাশাপাশি জনগণকেও এগিয়ে আসতে হবে। এদিকে প্রধান অতিথির বক্তব্যে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী বলেন, ওয়াসা, রাজুক সহ সংশ্লিষ্ট সবার এসটিপি বাধ্যতামূলক করা উচিত, কারণ মেট্রো রেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে দিয়ে লাভ হবে না যদি প্রকৃতি ভালো না থাকে। মেয়র সাহেবের সাথে বলছিলাম যে একটু ওয়াসার চেয়ারম্যান সাহেবকে বলেন যে আমি আপনার বাড়িতে বা আপনাদের বাড়িতে কারো বাড়িতে পানির লাইন দেব না যদি আপনি এসটিপি না করেন। যদি নেচার যদি আপনাকে টিকতে না দেয়, নেচারকে যদি আপনি ধ্বংস করে ফেলেন, তাহলে কোনো কিছুই লাভ হবে না। ব্ল্যাক ওয়াটার খালে ডিসচার্জ করা যাবে না, ক্যানেলে ডিসচার্জ করা যাবে না। ব্ল্যাক ওয়াটার আমরা সলিউশন করব আনটিল আনলেস আমাদের এই সোয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট হওয়ার জন্য। এবার বাংলাদেশের উন্নয়নে ঈর্ষান্বিত হলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। বুধবার পাকিস্তানের ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠকে বাংলাদেশের প্রসঙ্গ টেনে শাহবাজ শরীফ বলেন, একসময় বাংলাদেশকে কাঁধের বোঝা মনে হলেও তাদের উন্নয়ন আর অগ্রযাত্রার দিকে তাকালে লজ্জা পান তিনি। সেই সঙ্গে নিজ দেশের অর্থনীতির করুণ দশার জন্য করেন আক্ষেপ। অর্থনৈতিক ও রাজনৈতিক সংকটে জর্জর পাকিস্তান। বৈদেশিক মুদ্রার রিজার্ভে টান, জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি সহ নানা কারণে রীতিমতো দেউলিয়া হওয়ার পথে দক্ষিণ এশিয়ার দেশটি। মাথাপিছু আয়, জিডিপি থেকে শুরু করে প্রায় সব দিক থেকেই এখন পাকিস্তানের চেয়ে এগিয়ে দক্ষিণ এশিয়ার প্রায় সব দেশ। একসময় বাংলাদেশকে নিয়ে নেতিবাচক মনোভাব থাকলেও এখন তাদের মুখে বাংলাদেশের উন্নয়নের প্রশংসা। সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের পর এবার বর্তমান প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের কণ্ঠেও বাংলাদেশের উন্নয়ন আর অগ্রযাত্রার গুণকীর্তন। বুধবার পাকিস্তানের ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠকে বাংলাদেশের প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বলেন, একসময় বাংলাদেশকে কাঁধের বোঝা মনে হলেও তাদের উন্নয়ন আর অগ্রযাত্রার দিকে তাকালে লজ্জা হয় নিজেদের। আমি যখন বেশ ছোট ছিলাম তখন আমাদের বলা হতো এটা আমাদের কাঁধের বোঝা। আজ আপনারা সবাই জানেন সেই বোঝা কোথায় পৌঁছে গিয়েছে। আমরা যখন বাংলাদেশের দিকে তাকাই তখন আমরা লজ্জা বোধ করি। বৈঠকে ব্যবসায়ী নেতারা শাহবাজের বিভিন্ন উদ্যোগের প্রশংসা করলেও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের গ্রেপ্তারের ফলে পাকিস্তানের রাজনৈতিক অস্থিতিশীলতার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন। দেশের অর্থনীতির মোড় ঘুরিয়ে দেওয়ার জন্য প্রধানমন্ত্রীকে রাজনৈতিক স্থিতিশীলতার দিকে মনোযোগ দেওয়ারও পরামর্শ দেন। এ সময় শাহবাজ শরীফকে ভারতের সঙ্গে বাণিজ্য আলোচনা শুরু করারও অনুরোধ জানান। কয়েক বছর ধরেই একটানা অর্থনৈতিক মন্দায় ভুগছে পাকিস্তান। দেশটির মুদ্রার মান একেবারে তলানিতে, জিনিসপত্রের দামও আকাশ ছোঁয়া। বর্তমানে পাকিস্তানের বৈদেশিক মুদ্রার রিজার্ভ মাত্র $800 কোটি, যা দিয়ে মাত্র 2 মাসের চাহিদা মেটানোর মতো পণ্য সামগ্রী আমদানি করা সম্ভব। অর্থ সংকট মোকাবেলায় আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF-এর কাছেও ধর্ণা দিচ্ছে দেশটি। রবিউল ইসলাম আওলাদ, সময় সংবাদ। বিশ্বের সবচেয়ে সুখী দেশ ফিনল্যান্ডে বেড়েছে প্রবাসী বাংলাদেশির সংখ্যা। তবে ভালো নেই উচ্চশিক্ষা সহ ভাগ্য পরিবর্তনের আশায় সাম্প্রতিক সময়ে ফিনল্যান্ড যাওয়া অভিবাসীরা। কাজের সংকটের পাশাপাশি চাকরি পাওয়ার ক্ষেত্রেও বৈষম্যের শিকার হচ্ছেন তারা। তাই শিক্ষার্থী ও অভিবাসন প্রত্যাশীদের ভেবে চিনতে ফিনল্যান্ড যাওয়ার পরামর্শ প্রবাসীদের। তারিকুল হাসান আশিকের রিপোর্ট। বছরের পর বছর বিশ্বের সবচেয়ে সুখী দেশের তালিকায় শীর্ষস্থান ধরে রেখে আলোচনায় থাকে উত্তর ইউরোপের দেশ ফিনল্যান্ড। ফিনিশদের কাছে সুখের সংজ্ঞা ভিন্ন হলেও সুখী হবার সব সুযোগ সুবিধা বা উপকরণের কোনো কমতি ছিল না সমৃদ্ধ দেশটিতে। তাই গেল কয়েক বছরে বিশ্বের বিভিন্ন দেশের অভিবাসীদের জন্যও অন্যতম গন্তব্যে পরিণত হয় ফিনল্যান্ড। দেশটিতে পাড়ি জমায় উল্লেখযোগ্য সংখ্যক বাংলাদেশি অভিবাসীও। তবে ইউক্রেন যুদ্ধ শুরুর পরপরই পাল্টে যেতে থাকে দেশটির পরিস্থিতি। ফিনল্যান্ডে আশ্রয় নেয় বিপুল সংখ্যক ইউক্রেনীয়। শুরু হয় কাজের তীব্র সংকট। এমন পরিস্থিতিতে বিপাকে পড়েছেন সাম্প্রতিক সময়ে ফিনল্যান্ড পাড়ি জমানো বাংলাদেশি শিক্ষার্থীরা। প্রত্যাশা অনুযায়ী কাজ না পাওয়ায় দৈনন্দিন খরচ মেটাতে হিমশিম খেতে হচ্ছে তাদের। নতুন যারাই আসছে, ইমিগ্রেন্ট হোক বা স্টুডেন্ট হোক, বৈধ অবৈধভাবে যারাই আসছে কেন, তাদের জন্য জব খুঁজে পাওয়া, যে কোনো ধরনের জবই খুঁজে পাওয়া খুব ডিফিকাল্ট এখন বা ইম্পসিবলই বলা চলে। এখানে প্রচুর বৈষম্যের শিকার হচ্ছে স্টুডেন্টসরা এন্ড অন্যান্য ইমিগ্রেন্টসরাও, যেহেতু এখানে এখন প্রধান
প্রাধান্য দেওয়া হচ্ছে এদের ভাষাটাকে। আর তাই ফিনল্যান্ডে পাড়ি জমানোর আগে সার্বিক পরিস্থিতি জেনে বুঝে যথাযথ প্রস্তুতি নিয়ে আসার পরামর্শ প্রবাসীদের। এখানে আসার পরে বর্তমান পরিস্থিতি যেটা হচ্ছে, বাস্তবতা হচ্ছে এখানে কোনো ধরনের কাজের ব্যবস্থা নেই। আপনারা যারা মনে করছেন আসার পরই কাজ পাবেন, একটা ব্যবস্থা হবে, এই ধারণাটাও সম্পূর্ণ ভুল। যারা আসছে তারা বর্তমানে খুবই কাজের অভাবে আছে। প্রবাসীরা বলছেন বর্তমানে দেশটিতে বসবাস করছেন প্রায় 20,000 বাংলাদেশি। যুক্ত আছেন তথ্য প্রযুক্তি, উচ্চশিক্ষা, রেস্টুরেন্ট ব্যবসা বা ফুড ডেলিভারির মতো বিভিন্ন পেশায়। রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রভাব ও নানা সংকটের ছাপ স্পষ্ট বিভিন্ন সূচকে বিশ্বের সুখী দেশ তকমা পাওয়া ফিনল্যান্ডেও। সৃষ্ট মূল্যস্ফীতিতে বেড়েছে খরচ, জীবনযাত্রার মানেও এসেছে মারাত্মক পরিবর্তন। এসব পরিবর্তন স্থানীয়দের জীবনে খুব বেশি প্রভাব না ফেললেও ভুগছে অভিবাসীরা। তারিকুল হাসান আশিক, সময় সংবাদ, হেলসিঙ্কি, ফিনল্যান্ড। ভেনিস শহরে পর্যটকদের লাগাম টানতে 5 ইউরোর প্রবেশ ফি চালু করল ইতালি। শহরটিতে 25 জনের বেশি পর্যটকবাহী জাহাজ প্রবেশ বন্ধেরও সিদ্ধান্ত নিয়েছে দেশটি। বিশ্ব ইতিহাসে এমন প্রথম ঘটনা ঘটল। এদিকে সরকারের এমন সিদ্ধান্তে কিছুটা বিচলিত ভেনিসে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। ইতালির প্রতিনিধি মাকসুদ রহমানের তথ্যচিত্রের রিপোর্ট। 1600 বছরের পুরানো সাগরে ভাসমান ইতালির পর্যটন শহর ভেনিস। গেল 2 দশক ধরে শহরটিতে দেশি বিদেশি পর্যটক বাড়ছে হু হু করে। প্রতি বছর গড়ে প্রায় 3 কোটিরও বেশি দর্শনার্থীর আগমন ঘটে ভেনিসে। এত মানুষের চাপ সামলাতে গিয়ে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ। তাই চাপ কমাতে ভেনিসে 25 জনের বেশি পর্যটকবাহী জাহাজ প্রবেশ বন্ধের সিদ্ধান্ত নিয়েছে ইতালি সরকার। আর 25 এপ্রিল দেশটির 79তম স্বাধীনতা দিবসে ভেনিস নগর কর্তৃপক্ষ চালু করে 5 ইউরোর প্রবেশ ফি। সরকারের এমন সিদ্ধান্তে কিছুটা বিচলিত ভেনিসে বসবাসরত প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীরা। কারণ ছোট্ট এই শহরটিতে রয়েছে 300-র বেশি বাংলাদেশি প্রবাসীদের মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠান। ভেনিসে যারা ট্যুরিস্ট আসে তাদের ঢোকার জন্য একটা এন্ট্রি ফি নির্ধারণ করা হয়েছে 5 ইউরো করে। তো এতে করে যারা ট্যুরিস্টদের সংখ্যা হয়তো বা কমে যেতে পারে। ভেনিস ইটালির খুব সুন্দর জাঁকজমকপূর্ণ একটি শহর। এখানে আমাদের বাংলাদেশিরা অনেক ব্যবসা প্রতিষ্ঠান আছে, তারা ব্যবসা করতেছে। তো টুরিস্ট কমে গেলে আমি মনে করি, বা আমরা যারা ভেনিস প্রবাসী আছি আমরা মনে করি যে ব্যবসা লস হয়ে যাবে অনেক। ভেনিসে প্রবেশে ট্যাক্সের আওতামুক্ত থাকবেন স্থানীয় বাসিন্দা, নগরের কর্মজীবী মানুষ, ছাত্রছাত্রী ও 14 বছরের নিচের শিশুরা। বাইরে থেকে আসা দেশি কিংবা বিদেশি পর্যটক বা দৈনন্দিন ভ্রমণকারী কেউ যদি এই প্রবেশ ফি পরিশোধ না করেন তবে 50 থেকে 300 ইউরো জরিমানার বিধান রেখেছে সংশ্লিষ্টরা। দৃষ্টিনন্দন অপরূপ সৌন্দর্যের লেগুন শহর ভেনিস। 1000 বছর ধরে স্বাধীন ঐতিহ্যবাহী রিপাবলিক ভেনিস এখন ইতালি তথা বিশ্বের অন্যতম আকর্ষণীয় শহর। তাই বিধিনিষেধ কিংবা সামান্য 5 ইউরো ট্যাক্সের জন্য প্রকৃত পর্যটকের কাছে ভেনিস তার আবেদন কখনো হারাবে না। এদিকে দৈনন্দিন ভ্রমণকারীর সংখ্যা কিছুটা কমে আসলে পর্যটকের জন্য ভেনিস ভ্রমণ আরো বেশি সুন্দর হবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। সময় সংবাদ, ইতালি। দক্ষিণ কোরিয়ার নাগরিকদের মধ্যে বেড়েছে পোষা প্রাণী পালনের হার। দেশটিতে কুকুর বিড়ালের জন্য রয়েছে কিন্ডারগার্টেন, ক্যাফে, সেলুন সহ আলাদা হাসপাতালও। তবে প্রাণীর খাবার সহ প্রয়োজনীয় পণ্যের দাম আগের চেয়ে বেড়ে যাওয়ায় ক্ষোভ জানিয়েছেন স্থানীয়রা। দক্ষিণ কোরিয়া থেকে মোহাম্মদ হানিফের রিপোর্টে বিস্তারিত। দক্ষিণ কোরীয়দের মধ্যে প্রতি 4 জনের একজন পোষা প্রাণী লালন পালন করে থাকেন। এতে করে মানসিকভাবে সুস্থ থাকা যায় বলে মনে করেন তারা। অবশ্যই প্রাণী লালন পালনের খরচ করতে হয় তাদের। কেউ কেউ প্রতি মাসে খরচ করেন 3 থেকে 4 লাখ কোরিয়ান ওয়ান, যা বাংলাদেশি টাকায় প্রায় 30 থেকে 35 হাজার টাকা। শখের বশে বিদেশি বিভিন্ন প্রজাতির প্রাণী লালন পালন করে থাকেন কোরীয়রা। হাতের মুঠোয় আটকে রাখলেও এইসব প্রাণীর আদর যত্নে কোনো কমতি হয় না। এছাড়াও কুকুর বিড়ালের জন্য রয়েছে কিন্ডারগার্টেন, ক্যাফে, সেলুন সহ আলাদা হাসপাতালও। প্রতিটি প্রাণীর জন্য রয়েছে স্বাস্থ্য বীমা। কাজ শেষ করে আমি যখন বাড়ি ফিরি তখনও সে অনেক খুশি হয়, আমাকে বেশ আনন্দ দেয়। তাই আমিও তাকে প্রতিদিন একবার বাইরে ঘুরতে নিয়ে যাই। এদিকে পোষা প্রাণীর খাবার সহ প্রয়োজনীয় পণ্য সামগ্রীর দাম আগের তুলনায় বেড়ে যাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন পশুপ্রেমীরা। এটি পোংসান জাতের কুকুর। আমি এটিকে প্রায় 2 বছর ধরে আমার কাছে রাখছি। প্রতিদিন কুকুরের পেছনে 10,000 ওন খরচ করতে হয়। পশু লালন পালনের খরচ আগের চেয়ে অনেক বেশি বেড়েছে।
কেবি ফাইন্যান্সিয়াল গ্রুপ ম্যানেজমেন্ট রিসার্চ ইনস্টিটিউটের তথ্য অনুসারে কোরীয় নাগরিকদের মধ্যে 1.5 কোটি মানুষ পোষা প্রাণী লালন পালন করে থাকেন। পশু নির্যাতনের জন্য কঠোর শাস্তি, পশু নিবন্ধন ব্যবস্থা বাস্তবায়ন সহ প্রাণীদের অধিকার রক্ষার জন্য কঠোর নিয়ম চালু করেছে কোরীয় সরকার। দক্ষিণ কোরিয়া থেকে মোহাম্মদ হানিফ, সময় সংবাদ। জিম্বাবুয়ে সিরিজের আগে প্রস্তুতি ক্যাম্পে অংশ নিতে চট্টগ্রাম পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট দলের 17 সদস্য। বৃহস্পতিবার রাত 8:30টার একটি ফ্লাইটে ঢাকা থেকে চট্টগ্রামে পৌঁছান তারা। পরে বিসিবির বাসে করে টিম হোটেলে চলে যান সবাই। শুক্রবার সকাল থেকে টানা 3 দিন জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুশীলন করবে পুরো দল। এ সময় ম্যাচ সিনারিও তৈরি করে বিভিন্ন ডিপার্টমেন্টের আলাদা আলাদা সেশন হওয়ার কথা রয়েছে। অতিরিক্ত গরমের কারণে জিম্বাবুয়ে সিরিজ এবং বিশ্বকাপের কথা মাথায় রেখে এক কন্ডিশনিং ক্যাম্প আয়োজন করেছে বিসিবি। কোচিং প্যানেলের সব সদস্যরা উপস্থিত থাকবেন সেশনগুলোতে। এই 3 দিন অনুশীলনের কোনো ছবি বা ফুটেজ প্রচার করবে না ক্রিকেট বোর্ড। ক্লোজ ডোর অবস্থায় চলবে অনুশীলন। টি-20 বিশ্বকাপের আগে অন্য খেলোয়াড়দের বাজিয়ে দেখতে এবং ভিন্ন রকম কম্বিনেশন সেট করতে জিম্বাবুয়ে সিরিজে প্রথম 2 ম্যাচ খেলবেন না সাকিব আল হাসান। যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে কোচ, অধিনায়ক এবং নির্বাচকদের সঙ্গে আলোচনা করেই। যুক্তরাষ্ট্রে একটি অনুষ্ঠানে যোগ দিয়ে একথা বলেন সাকিব। সিরিজের শুরু থেকে তার না থাকা নিয়ে যত আলোচনা হচ্ছে তা অবান্তর। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের শুরু থেকেই খেলবেন না সাকিব, এটা জানা গিয়েছিল আগেই। গত মঙ্গলবার দল ঘোষণার পর পরিষ্কার হয় বিষয়টি। তবে সিরিজ না খেলে ডিপিএল খেলবেন সাকিব, প্রধান নির্বাচকের এমন কথায় বিভিন্ন মহলে শুরু হয় কানাঘুষা, যার সবই অবান্তর বলে মন্তব্য করেছেন বিশ্বসেরা অলরাউন্ডার। জিম্বাবুয়ে সিরিজে অবশ্যই খেলবো। দেশে হয়তো এ নিয়ে একটা কনফিউশন চলছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এটা নিয়ে কথা চলছে যে আমি জিম্বাবুয়ে সিরিজে শুরু থেকে খেলবো না, ডিপিএল খেলবো। আসলে কোচ, অধিনায়ক সবার সঙ্গে আগে কথা বলে রেখেছিলাম। কোচ বলেছিলেন 2টো ম্যাচ খেললেই হবে। এরপর অধিনায়ক ও নির্বাচকদের সঙ্গে কথা বলি, তারা বলেছে 2টো না 3টা ম্যাচ খেলো, তাহলে আমাদের জন্য ভালো হয়। আমি বলেছি সমস্যা নেই। এটাই সিদ্ধান্ত হয়েছে, যেটা নিয়ে দেশে এত কনফিউশন দেখতে পাচ্ছি। খুবই অবান্তর আলোচনা। বিশ্বকাপ মিশন শুরুর আগে ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে শেষ প্রস্তুতি নেবে বাংলাদেশ। তাই দল নিয়ে কাঁটা ছেঁড়ার শেষ অপশন এটাই। মূলত এজন্যই সাকিবকে বিশ্রামে রেখে দলের বিভিন্ন রকম কম্বিনেশন সেট করে দেখতে চায় টিম ম্যানেজমেন্ট। প্রথম 2 ম্যাচ না খেলার পেছনে এটাই বড় কারণ বলে ব্যাখ্যা করেছেন সাবেক অধিনায়ক। আমেরিকা থাকলে ফেসবুকে বেশি সময় কাটানো হয়, দেশে থাকলে সময় পাই না। সামাজিক যোগাযোগ মাধ্যমে এসব দেখলে আমার একটু হাসিই পায়। মানুষ যে কত রকম চিন্তা করতে পারে, যা হয়েছে বিসিবি আর আমার মধ্যে আলোচনা করেই হয়েছে। কারণ আমাদের অন্যান্য খেলোয়াড়দেরও দেখা জরুরি। বিভিন্ন ধরনের কম্বিনেশন তৈরি করতে হলে আমাদের কি অবস্থায় থাকতে হবে সে প্রস্তুতিটা নিতে পারি। আসলে এগুলো আলোচনার মাধ্যমেই হয়, আমার ইচ্ছা মতো হয় না। হতে পারে বাংলাদেশের জার্সিতে এটাই সাকিবের শেষ টি-20 বিশ্বকাপ, তাই চলে আসে প্রত্যাশার বিষয়টিও। যুক্তরাষ্ট্রে কেমন করতে পারে বাংলাদেশ, সেই প্রশ্নে সাকিব বড় স্বপ্ন না দেখালেও ভালো করার সম্ভাবনা একেবারে উড়িয়ে দেননি। বিশ্বকাপ পাওয়ার মতো অবস্থায় আসছি কিনা এটা বলাটা একটু মুশকিল। তবে টি-20তে যে কেউ যে কাউকে হারাতে পারে, বড় ছোট দল নেই। আমাদের বিশ্বাসটা দরকার। ওই বিশ্বাসটা নিয়ে যদি খেলতে পারি আমরা ভালো করব। ট্রফি জিততে পারবো কি পারবো না তা জানি না, তবে আমাদের ভালো কিছুর সম্ভাবনা আছে। 3 মে থেকে শুরু হবে জিম্বাবুয়ের বিপক্ষে 5 ম্যাচের টি-20 সিরিজ। প্রথম 2 ম্যাচ মিস করলেও সিরিজের তৃতীয় টি-20তে বাংলাদেশের হয়ে মাঠে নামবেন তিনি। এসএম ইকবাল, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। হিট অ্যালার্ট বাড়ল আরও 72 ঘন্টা। আগামী 5 দিন নেই বৃষ্টির সম্ভাবনা, জানালো আবহাওয়া অফিস। রোববার থেকে খুলছে শিক্ষা প্রতিষ্ঠান, বন্ধ থাকবে অ্যাসেম্বলি। এই ছিল প্রবাসের সময়। সঙ্গে থাকুন সময়ের।